আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ চায় জামাতে ইসলামী। সংখ্যানুপাত নির্বাচনের পক্ষে দলটি রাষ্ট্র সংস্কারের সুযোগ বেহাত না করার আহ্বান আলী রিয়াজের। বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন। বিএনপির সাথে বৈঠক শেষে দেশটির রাষ্ট্রদূত। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে মির্জা ফখরুল। পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দেওয়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এনসিপিতেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান। কাশ্মীর সীমান্তে দুই পক্ষের আবারও গুলি বিনিময়। ট্যাঙ্ক, সাবমেরিন, যুদ্ধ বিমানের মহড়া। এবং চিরনিদ্রায় শায়িত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস চায় বাংলাদেশ জামাতে ইসলামী। সেই সাথে এক ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান দলটির। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এ কথা জানান। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। রিপোর্ট করছেন রাস্তা দাস। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনমনে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তব রূপ দিতেই রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে কমিশনের বৈঠক। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে দলটির 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন বৈঠকে। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা কারো একার নয়, এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রয়েছে এবং সবার লক্ষ্যই এক। যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। প্রায় 3.5 ঘন্টা বৈঠক শেষে জামায়াত নেতা ডক্টর তাহের বলেন, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে তার দল। সংখ্যানুপাতিক নির্বাচন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবকে সমর্থন করে জামায়াত। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। দুপুরে বিরতির পর আবারও বৈঠকে বসে জামায়াত ও ঐকমত্য কমিশন। বৈঠক শেষে জামায়াত নেতারা জানান, বেশ কিছু বিষয়ে ঐকমত হলেও আলোচনা চলমান থাকবে। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব করেছি আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী 2 সেশনে থাকার যে বিষয় বলেছি, এটা কনজিকিউটিভলি হতে পারে, পরপর হতে পারে, কিন্তু মোট 2 বারের চেয়ে বেশি আর হতে পারবে না। সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে লিখিত মতামত দেওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি বৈঠক করছে ঐকমত্য কমিশন। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন। নির্বাচন কবে কিভাবে হবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এদেশের জনগণই তা নির্ধারণ করবে। বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির বৈঠক শেষে এমন মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশ স্থিতিশীলতা ও অগ্রগতি দেখতে চায় এবং এ লক্ষ্যে দেশের মানুষের সঙ্গে কাজ করবে।
আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চীনের সাথে আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। About China, Bangladesh, and Communist Party of China and BNP work together to enhance our cooperation and to look after next 50 years cooperation between us. China, তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি। আমরা সেটাকে তাদেরকে ব্রিফ করেছি। আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। নির্বাচন নিয়ে সরকারের দ্বিধা দ্বন্দ্বের অবসান দেখতে চায় দেশের মানুষ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনমনে যে সংশয় তৈরি হয়েছে তা দূর করতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশে প্রতিনিয়ত অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। ফ্যাসিবাদের দোসরদের শক্ত হাতে দমনের দাবি জানান তিনি। অন্যদিকে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া মঞ্চ। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব, এটাই জনগণের প্রত্যাশা। কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। ৬০ লক্ষ নেতাকর্মীর যে মামলা, সেই মামলা ৮ মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ কিংবা রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, সুবিধা মতো সময়েই রাজনৈতিক দলে যুক্ত হবেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগ করা তার পিএস এর বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে দুর্নীতির সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। যে কোনো সময় নিজের সম্পদের হিসাব দিতে প্রস্তুত বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সংবাদ সম্মেলনে তাকে কেন্দ্র করে হওয়া নানা বিতর্কের খোলামেলা জবাব দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন, দুর্নীতি অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেননি তিনি। আমার সাবেক এপিএসকে নিয়ে একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়াটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে, কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম, সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য, এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। পদত্যাগ এবং রাজনীতিতে আসা নিয়েও নিজের অবস্থান খোলাসা করেন আসিফ মাহমুদ। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে, যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন। তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব, তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ আরও জানান, বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা হস্তান্তর নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই স্বৈরাচার অত্যাচারী শাসকের পতন ঘটে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
তার মতে এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ডেইলি স্টার HSBC 24তম এবং A-level পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেবল নিজের জন্য নয়, শিক্ষার্থীদের জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য কিছু করার তাগিদ দেন আইন উপদেষ্টা। বলেন, পড়াশোনার জন্য বিদেশ গেলেও জন্মভূমিতে ফিরে দেশকে এগিয়ে নিতে সবাইকে অবদান রাখতে হবে। এবার 176 জন শিক্ষার্থী বিশ্বসেরা ও দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা লাভ করে এবং 6 জন শিক্ষার্থীকে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া পুরস্কৃত করা হয় প্রায় 2000 শিক্ষার্থীকে। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে পারলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি থাইল্যান্ডের পর্যায়ে পৌঁছে যাবে। এ সময় দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এই সম্মেলনটি সম্ভাবনা সৃষ্টি করে। এতে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। বিনিয়োগের মূল সমস্যা হচ্ছে রেগুলেটরি। বিতর্কে উঠে আসে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা বিষয়। অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিনিয়োগ বাড়াতে বিগত সময়ে রোডশোর নামে সরকারি অর্থ লুট করা হয়েছে। দাবি জানান ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সেবা চালুর। শিল্প কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, উন্নত কাঠামো, যোগাযোগ ব্যবস্থা, লাইসেন্স প্রাপ্তির সহজীকরণ, ন্যায্য দামে বিদ্যুৎ, গ্যাস, বিনিয়োগ সেবা নিশ্চিত করে ওয়ান স্টপ সার্ভিস আমাদের প্রদান করতে হবে। যখন বিনিয়োগ সম্মেলন চলছে তখন হুট করে আমরা দেখতে পেলাম যে গ্যাসের মূল্য 33% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে গ্যাসের মূল্য যদি বাড়িয়ে দেওয়া হয়, ন্যায্য মূল্যে যদি তার ইনভেস্টাররা গ্যাস না পায়, বিদ্যুৎ না পায়, পানি না পায়, তাহলে কিন্তু এখানে বাংলাদেশি বিনিয়োগের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেই সম্ভাবনা কিন্তু আমাদেরকে আকৃষ্ট করবে না। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, দেশীয় বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে আকৃষ্ট করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা নাকি এখানে সঠিকভাবে বলা হয়েছে যে একটা ভালো দিক হলো যে সব প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দূর করে আমরা আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি যে এখন হয়তো বা রাজনৈতিক একটা শক্তি দেশে নাই, কিন্তু বাংলাদেশে কথায় কথা যখন মব কালচার চলছে, বাংলাদেশে কথায় কথা যখন যে কাউকে একটা টেগ লাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে কথায় কথায় যখন একটি শিল্প কারখানায় ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে, তখন কিন্তু বিনিয়োগ বান্ধব আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কথা থাকে। প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল ইডেন কলেজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবছরও গরম মৌসুমে লোডশেডিং এর শঙ্কা রয়েছে, তবে কিভাবে এটি সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেই চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বিগত সরকারের মতো শেডিং এর ক্ষেত্রে গ্রামে ও শহরে দীর্ঘ সময়ের পার্থক্য এবার থাকবে না। এ সময় আমদানি নির্ভরতা কমিয়ে সংকট মোকাবেলায় বঙ্গোপসাগরে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে সরকারকে তাগিদ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FIRB। এতে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, দেশে প্রতিনিয়ত বাড়ছে গ্যাস ও বিদ্যুতের চাহিদা। তাদের হিসেবে 2031 সালে শেষ হবে নিজস্ব গ্যাসের মজুদ। 2030 সালে গ্যাসের চাহিদা হবে প্রতিদিন 4600 থেকে 4950 মিলিয়ন কিউবিক ফিট। এই সময় দেশে বিদ্যুতের চাহিদা থাকবে 27087 মেগাওয়াট। যেভাবে গ্যাস প্রাইস করে নিয়ে আসছে, বিবিসি যেভাবে গ্যাস প্রাইস জমা দিচ্ছে, যেভাবে পৃথিবী জমা দিচ্ছে, আসলে তারা প্রমাণ করছে যে তাদের যোগ্যতা নেই, প্রাইসিং এর যোগ্যতা তাদের নেই। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমেই যাতে নতুন একটি রিটেন্ডার করে আমরা অফশোরের এই যে বিশাল সম্ভাবনা এটিকে যাতে আমরা দেখি। আমরা মনে করি যে এটিকে ফেলে রেখে এলএনজি আমদানিকে উৎসাহিত করা প্রকারান্তরে বিগত সরকারের যে দেশীয় গ্যাস সম্পদকে নিরুৎসাহ করা তার মতো হয়ে যাবে। আমাদের একটা বিরাট দায়িত্ব আছে আমাদের এক্সপ্লোরেশন করা,
এটা দিস ইনক্লুডস দেখেন কোন পর্যন্ত, অ্যাকচুয়ালি ডাজ নট ইনক্লুড ডিপ অফশোর। দেখেন ওই তার আগেই কিন্তু ইটস আ প্রপার ডিউএস স্টাডি, দিস ইজ 32 TCF গ্যাস পাওয়া যাবে 50% প্রবাবিলিটি। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, জুনের মধ্যে জ্বালানি খাতের সিস্টেম লস 50% কমানো হবে। বিগত সরকারের $3.2 বিলিয়ন বকেয়া পরিশোধ করে এখন বাকি আছে $600 মিলিয়ন। সংকট মোকাবিলায় সম্ভাব্য সবকিছুই সরকার করছে বলেও জানান তিনি। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। আমরা আশা করি যে আমরা জ্বালানি আমদানি করতে পারবো এবং জ্বালানি আমদানি করে এটাকে কমপ্লিটলি লোডশেডিং ফ্রি হবে না, হয়তো হবে না, কিন্তু সে আমাদের তো খরচও কমাতে হবে। স্বল্প সময়ে এ খাতে সব সংস্কার সম্ভব নয় জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আগামী বছর থেকে জ্বালানি খাতে সরকারের আর কোনো বকেয়া থাকবে না। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শিক্ষা কেবল উপার্জনের উপায় না হয়ে সমাজ বদল, দেশ গড়ার এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হতে পারে, সে তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এক্ষেত্রে 24-এর গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের অনুপ্রেরণা হতে পারে বলে মনে করেন তারা। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে অংশ নিয়ে শিক্ষা, পরিবেশ এবং সমাজ কল্যাণ উপদেষ্টা এসব কথা বলেন। বিস্তারিত মাজহারুল হক মুহাসিরের রিপোর্টে। রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এক মঞ্চে দেখা গেল 3 উপদেষ্টাকে। শিক্ষা যেন কেবল উপার্জনের উপায় না হয়ে ওঠে, সে পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে নিজেদেরকে গড়ে তোলার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের সমাজটা একটা খুবই ভঙ্গুর অবস্থায় এখন আছে। এতদিনের এক্সপ্লয়টেশন, এতদিনের অব্যবস্থাপনা, এইটার ভার আপনাদেরকে অনেক বেশি বহন করতে হবে আমাদের ক্ষেত্রে। আমরা তো কয়েকদিন পরে চলে যাব, ফলে আপনাদেরকে কোনটা উন্নয়ন কোনটা উন্নয়ন না সেটা বুঝে টেকসই উন্নয়নের পথে যেতে হবে। এই সরকারের মেয়াদ সীমিত উল্লেখ করে এ সময়ের মধ্যেই সরকার উচ্চশিক্ষার পথে বাধাগুলো দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না, এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করেছি। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করবে সরকার। আমাদের মন্ত্রণালয়গুলোকে জনগণের সম্মুখে খুলে দেই না, এখন সময় এসেছে এই মন্ত্রণালয়গুলোকে তোমাদের সামনে খুলে দাও। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগের মোট 684 জনের মধ্যে 462 শিক্ষার্থীকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। তাদের মধ্যে ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড পান 29 শিক্ষার্থী। মাজহারুল হক মুহাসির, ATN বাংলা, ঢাকা। কাশ্মীরে বন্দুকধারীর গুলিতে 26 পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের দ্বন্দ্ব চরমে উঠেছে। একদিকে ভারতের পানি সম্পদ মন্ত্রী বলছেন, এক ফোঁটা পানি যেন পাকিস্তানে না ঢোকে তা নিশ্চিত করা হবে। জবাবে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বলেছেন, পানি না বইলে সিন্ধু নদীতে বইবে ভারতীয়দের রক্ত। এমন গুরুতর পরিস্থিতিতে স্বাধীন তদন্তে নিজেদের সম্মতির কথা জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে কোনো মতৈক্য না দেখিয়ে কাশ্মীর জুড়ে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে মোদী প্রশাসন। জাহিদুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতি। অবস্থা এতটাই বেগতিক যে শঙ্কা রয়েছে যুদ্ধ বাধার। এরই মধ্যে সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে ঢুকতে না পারে তা নিশ্চিতে পানির গতিপথ সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে। শুক্রবার এমন পদক্ষেপের পর সংবাদ মাধ্যমের সাথে আর কথা বলেননি ভারতীয় কোনো শীর্ষ নেতা। ভারতের এমন একতরফা সিদ্ধান্তের নিন্দা জানান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। বলেন, সিন্ধুর উপর দিয়ে হয় পানি বইবে, নয় ভারতীয়দের রক্ত। সিন্ধু হামারা হ্যায় और सिंधु हमारा रहेगा, या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দিল্লিকে তার সরকার কোনো ধরনের ছাড় দেবে না। বলেন, সাধারণ মানুষের স্বার্থে আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়ে কাশ্মীরের ঘটনার স্বাধীন তদন্ত হওয়া উচিত। Baseless allegations and false accusations without credible investigation or verifiable evidence. Pakistan is open to participate in any neutral, transparent and credible investigation. তবে পদক্ষেপ পাল্টা পদক্ষেপে থেমে নেই কাশ্মীর ইস্যু। কাশ্মীরের 740 কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বেশ কয়েকবার। চলছে ব্যাপক ধরপাকড়। সন্দেহভাজনদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা। একই সাথে স্থল, আকাশ ও সাগরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশই। চলছে সেনাদের অনুশীলন। জাহিদুল আলম, এটিএন বাংলা। চিরনিদ্রায় শায়িত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ বিদায় জানানোর পর ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হয় এই ক্যাথলিক ধর্মগুরুকে। ভ্যাটিকানের ঐতিহাসিক স্থানে শুরু হওয়া 3 দিনের এই শেষকৃত্যের আয়োজনে অংশ নেন লাখ লাখ মানুষ। শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ বিশ্ব নেতারা। জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। এভাবেই সবার প্রার্থনা আর ভালোবাসায় শেষ নিদ্রায় শায়িত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় বুধবার থেকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে একটি মঞ্চের খোলা কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা নিবেদন চলে 3 দিন ধরে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন। ভেতরে দেয়া হয় পোপের দায়িত্বকালে তার জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এছাড়া তার 12 বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের বাণী সংবলিত একটি দলিলও কফিনে রাখা হয়। সকাল 10টায় শেষকৃত্যের জন্য যখন রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে পোপের মরদেহ আনা হয়, তখন গোটা এলাকায় লাখ লাখ মানুষ। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অংশ নেন 220 জন কার্ডিনাল এবং 750 জন বিশপ ও ধর্মযাজক। এ সময় শোকের নিস্তব্ধতা চিরে বাতাসে ভেসে বেড়ায় বিদায় বেলার সঙ্গীত আর প্রার্থনা। এদিকে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজর সংশ্লিষ্টরা। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্টান ধর্মীয় নেতা সহ 50টি দেশের প্রধানরা যোগ দেন। সবশেষ 1903 সালে পোপ লিও ত্রয়োদশকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল, আর এবার পোপ ফ্রান্সিস ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হলেন। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে আসবে নতুন পোপ বেছে নেয়ার পালা। পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে 5 অথবা 6 মে থেকে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন পোপ হিসেবে সবচেয়ে জোরালোভাবে যার নাম সামনে আসছে তিনি হলেন ইতালির কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। জাহিদুল আলম, এটিএন বাংলা। আওয়ামী শাসন আমলের 16 বছরে দেশ থেকে $93 বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, টানা 16 বছর দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে ফ্যাসিবাদের দস্যুরা লুটপাট চালিয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সমিতির সভাপতি জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে সমিতির সদস্য র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে বরিশাল পর্যন্ত 6 লেনে উন্নীত করার পাশাপাশি দক্ষিণাঞ্চলে রেল সংযোগ
স্থাপন করতে হবে। $93 বিলিয়ন লুটপাট হয়ে বিদেশে পাচার হয়েছে বলে তথ্য এসেছে। আমি সংশ্লিষ্টদের কাছে নিবেদন রাখতে চাই, ওই $93 বিলিয়ন যখন আপনারা দেশের মধ্যে ফেরত আনবেন, তার থেকে শেরেবাংলার জন্য শ্রদ্ধা জানানোর জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলে 6 লেনের রাস্তা করেন এবং বরিশালের সাথে রেল সংযোগ স্থাপন করেন। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সংহতি শক্তিশালী করে ন্যূনতম ঐক্য ধরে রাখতে না পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে সামাজিক সংহতি প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আকিজ পাইপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর পর্যটন ভবনে বেসরকারি সংস্থা কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন CADF এই কর্মশালার আয়োজন করে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সহ রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, শিক্ষার্থী এবং দেশি বিদেশি প্রায় 2 শতাধিক আমন্ত্রিত অতিথি এতে অংশ নেন। চারদিকে সংঘাত, হানাহানি, মারামারি, যুদ্ধ, আমরা এখান থেকে পরিত্রাণ পেতে চাই। আমাদের সম্পর্ক সংহতি যদি ঠিক থাকে, ওই স্বর্গ বা বেহেশতের নমুনা এই পৃথিবীতে আমরা দেখতে পাই। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠনে দেশের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি ও আন্তঃধর্মীয় সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা তৈরি করতে হবে বলে জানান বক্তারা। আমাদের এই সমাজকে যদি রিয়েলি আমরা মানবিক সমাজ হিসেবে এনজয় করতে চাই, তাহলে আমাদের মধ্যে মানবিক সেতুবন্ধন থাকতেই হবে। দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান ভেঙে ফেলতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বক্তারা। Our people have lived together for generations with mutual respect. This legacy is something we must protect and nurture, especially in these challenging times. একটা বিরাট দায় আছে জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে। এই দায় পরিশোধের জন্য আমাদের পরস্পরের হাত ধরে রাখা এই মুহূর্তে একান্ত জরুরি। বক্তারা আরও বলেন, সহনশীলতা ও ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধের অভাবে সামাজিক সম্প্রীতি আজ বাধার মুখে পড়ছে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল। IMF এর কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠক করে বাংলাদেশ। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ দ্রুত পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। তবে শর্ত নিয়ে আলোচনা এখনো বাকি আছে। ওয়াশিংটন ডিসি থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী নিয়াজ জামান সজীব। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং IMF এর বসন্তকালীন সভা আয়োজন চলছে। এই সময় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা, বাংলাদেশের গভর্নর সহ বাংলাদেশের কর্মকর্তা সহ গভর্নর, তারা মূল সেমিনার সহ বিভিন্ন জায়গায় করতে বিভিন্ন দেশের কর্মকর্তা এবং বিশ্ব ব্যাংক এবং IMF এর বিভিন্ন কর্মকর্তাদের সাথে বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, আর্থিক খাতে যে সংস্কার কার্যক্রম চলছে সে বিষয়ে তাদেরকে অবহিত হয়েছে এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে যে ঋণ সহায়তা রয়েছে তার পরবর্তী 2 দফের অর্থ ছাড়া যেন দ্রুত করা যায় সেজন্য তারা কথা বলেছেন এবং তারা আশা করছে কি দ্রুত সেই অর্থ সহায়তা গুলো তারা পাবেন এবং অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও বিশ্ব ব্যাংক IMF এর পক্ষ থেকে বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী করার জন্য, নিশ্চিত করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং অন্যান্য দেশের সাথে সহযোগিতার মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করে আরো সামনে এগিয়ে যায় সে ব্যাপারে বাংলাদেশ কাজ করছে। সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা চলছে, আলোচনা চলবে এবং একটি গ্রহণযোগ্য সমাধান আসবে যাতে একটি শক্তিশালী বিশ্ব অর্থনীতি গড়ে তোলা যায়। এই হচ্ছে আমাদের সেখানকার সবশেষ অবস্থা। স্বাস্থ্য গবেষণা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নৈতিক বিষয় নিয়ে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বায়োএথিক্স সোসাইটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে দ্য রাইট টু অ্যান ওপেন ফিউচার এবং বেলজিয়ামের ইউনিভার্সিটি লিব্রে ডি
ব্রুসেলসের সহযোগিতায় ঢাকার আর্মি গলফ ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের 10টি বেসরকারি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট থেকে 60 জন এথিক্স কমিটির সদস্য অংশ নেন। এসবের স্বাস্থ্য গবেষণায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকিগুলো একীভূত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পার্টেক্স খেলার খবর। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতাই সিলেটে হার বলে মনে করেন ব্যাটার জাকের আলী অনিক। এদিকে জিম্বাবুয়ে দলের ওপেনার বেন কারান জানান, দেশের হয়ে বেশি বেশি ম্যাচ জেতা লক্ষ্য তার। পরাগারবানের রিপোর্ট। সিলেট টেস্টে ব্যর্থতার পর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। জিম্বাবুয়েকে হারানোর পাশাপাশি নিজেদের পারফরমেন্সেরও উন্নতি করতে চায় লাল সবুজের দল। সংবাদ সম্মেলনে এমনটাই জানান মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনেক। জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়কে দেশের ক্রিকেটের জন্য বিব্রতকর বলে মনে করেন জাকের আলী। স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতাই হার বলে মনে করেন জাকের। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। এদিকে 4 বছর পর টেস্ট ক্রিকেটে জয়ের ধারায় ফিরতে পেরে উৎফুল্ল জিম্বাবুয়ে। দলের ওপেনার বেন কারান বলেন, বেশি ম্যাচ জিতে জিম্বাবুয়েকে এগিয়ে নেয়ার লক্ষ্য তার। মাঝে মধ্যে আপনি জিতবেন, চেষ্টা করে যেতে হবে যত বেশি ম্যাচ জিততে পারি এবং জিম্বাবুয়েকে এগিয়ে নিয়ে যেতে পারি। চট্টগ্রামে এসেই ব্যাটিং ঘাটতি পুষিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ টাইগাররা। এবার লক্ষ্য ভুলগুলি শুধরে নিয়ে জয়ের ধারায় ফিরে আসা। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ চায় জামাতে ইসলামী। সংখ্যানুপাত নির্বাচনের পক্ষে দলটি। রাষ্ট্র সংস্কারের সুযোগ বেহাত না করার আহ্বান আলী রিয়াজের। বাংলাদেশের স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন। বিএনপির সাথে বৈঠক শেষে দেশটির রাষ্ট্রদূত। নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে মির্জা ফখরুল। পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দেওয়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এনসিপিতেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুদ্ধের মুখোমুখি ভারত পাকিস্তান। কাশ্মীর সীমান্তে দুই পক্ষের আবারও গুলি বিনিময়। ট্যাঙ্ক, সাবমেরিন, যুদ্ধ বিমানের মহড়া। এবং চিরনিদ্রায় শায়িত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।